গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে দয়া করে প্রথমে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর প্রথম পর্বটি শোনা হয়ে গেলে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। হঠাৎই রেল লাইন থেকে ট্রেনের ইঞ্জিন উধাও, একটা পুরো আস্ত বড় গাছ উধাও এবং পুকুরের জল উধাও। এসব অদ্ভুত জিনিস উধাওয়ের সন্ধান করতে থাকে কুমার, বিমল, বিনয়বাবু, কমলবাবু আর রামহরি। হঠাৎই একটি যন্ত্রের দ্বারা ভ্যাকুয়াম করে তাদের মঙ্গল গ্রহের মহাকাশযানে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ অপহরণ করা হয়। তারা জানতে পারে এই মহাকাশযানটি পৃথিবী থেকে নমুনা সংগ্রহ করছিল, তাই এত শত জিনিস উধাও হয়েছে। তাদেরকে অপহরণ করে মঙ্গল গ্রহবাসী মঙ্গলের দিকে ছুটে চলেছে। এখন তারপর তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওই মঙ্গল গ্রহ আগের চেয়ে অনেক কাছে, কিন্তু এখনো বহু দূরে। বামনেরা এখন আর আমাদের কাছে ঘেঁষে না। আমরা তাদের সঙ্গে মেলামেশার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের দিকে এগুলেই তারা পালিয়ে গিয়ে কোনো একটা কামরায় ঢুকে পড়ে, ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। অথচ আমাদের গতিবিধি লক্ষ্য করবার জন্য দূরে সশস্ত্র পাহারারও কোনো অভাব নেই। বিমল সেদিন দৈব গতিকে একটি বামনকে ধরে ফেলেছিল, কিন্তু ধরার সঙ্গে সঙ্গেই বামনটা মহা আতঙ্কে বিকট একটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। বিমল তখন বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়ে ফিরে এলো। আজ আমাদের এক সভা পরামর্শ বসেছিল। বিমল, কুমার, কমল, রামহরি এবং অন্যান্য বন্দিকে ডেকে আমি বললাম, দেখো, শীঘ্রই আমরা মঙ্গল গ্রহে গিয়ে উপস্থিত হব। বামনরা এখন ভয় আমাদের কিছু বলছে না বটে, কিন্তু স্বদেশে গিয়ে তারা যে আমাদের সাথে কিরকম ব্যবহার করবে তার কিছুই স্থিরতা নেই। তখন তারা দলে ভারী হবে। কেবলমাত্র দুটো বন্দুক দেখে আমরা বেশি দিন তাদের ভয় দেখাতেও পারবো না। কাজেই তখন আমাদের প্রতি পদে সাবধান হয়ে থাকতে হবে। মঙ্গল গ্রহে গিয়ে তোমরা কেউ যেন দল ছাড়া হয়েও না। সকলে সর্বদাই একসঙ্গে থেকো, একসঙ্গে ওঠা বসা চলাফেরা করো। যা করবে সকলকে জানিয়ে করবে, এছাড়া আমাদের আত্মরক্ষার কোনো উপায় নেই। আরও কয়েকদিন কেটে গেল। মঙ্গল গ্রহ এখন আমাদের চোখের উপরে বিরাট একটা থালার মতন ভেসে উঠেছে। সেখানে পৌঁছতে বোধহয় আর একদিনও সময় লাগবে না। পৃথিবীর মতো মঙ্গলও সূর্যের চারিদিকে ঘোরে, এবং ঘোরা শেষ করতে সে পৃথিবীর চেয়ে দ্বিগুণ সময় নেয়, অর্থাৎ 687 দিন। সুতরাং আমাদের 2 বৎসরে তাদের 1 বৎসর হয়। এর দ্বারা আরও বোঝা যাবে মঙ্গলের প্রতি 2 বছর 2 মাস অন্তরে একবার ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছে চলে আসে। সে সময় প্রায় 6 মাসকাল সে পৃথিবীর চোখের সামনে থাকে। তারপর আবারও হাজার হাজার ক্রোশ দূরে সূর্যের ওপারে অদৃশ্য হয়ে যায়। মঙ্গলের দিন আমাদের দিনের থেকে 37 মিনিটের কিছু বেশি। কাল একটা ব্যাপার দেখে বিমল, কুমার আর কমল ভারী অবাক হয়ে গেছে। আমি কিন্তু মোটেই আশ্চর্য হইনি, কারণ ব্যাপারটা আমার আগে থেকেই জানা ছিল। ব্যাপারটা এই যে মঙ্গল গ্রহের এক জোড়া চাঁদ আছে। এর একটির নাম ফোবস। মঙ্গলের ঠিক মাঝখান থেকে সে 5800 মাইল দূরে থাকে। প্রতি 7 ঘন্টা 39 মিনিটে সে একবার মঙ্গলের চারিদিকে ঘুরে আসে, অর্থাৎ প্রতিদিনে 3 বার করে। ফোবসের উদয় হয় পূর্ব দিকে নয়, মঙ্গলের পশ্চিম দিকে, আর 4 ঘন্টা পরে পূর্ব দিকে অস্ত যায়। এই অল্প সময়ের মধ্যে সে খণ্ড থেকে পূর্ণ বা পূর্ণ থেকে খণ্ড চাঁদের রূপ ধারণ করে। আর আরও এক চাঁদের নাম হচ্ছে ডিমোস। মঙ্গল থেকে এর দূরত্ব আরও বেশি, 14,600 মাইল। প্রতি 30 ঘন্টা 18 মিনিটে সে একবার মঙ্গলের চারিদিকে ঘুরে আসে। প্রতি 3 দিন অন্তর সে অস্ত যায়। এর উদয় হয় পূর্ব দিকে। ফবস আর ডিমোস চাঁদের থেকে বেশ কিছুটা ছোট। ডিমোসের চেয়ে ফবসের আকার আবার কিছুটা বড়। তার আড়াআড়ি মাপ প্রায় 7 মাইল, আর ডিমোসের আড়াআড়ি মাপ 6 মাইল। মঙ্গলের মেঘরাজ্য পার হয়ে আমরা আরও নিচে নেমে এসেছি। আমাদের চোখের উপর জেগে উঠেছে এক কল্পনাতীত দৃশ্য। পায়ের তলায় দেখা যাচ্ছে শুধুই ধুধু মরুভূমি, এবং তার ওপর দিয়ে হু হু করে বয়ে যাচ্ছে রোদে তপ্ত রাঙা বালির ঝড়। সে ঝটিকাময় মরুভূমির যেন কোনো আদি অন্ত নেই। মরুভূমির বুক ভেদ করে সারি সারি খাল। তাদের সংখ্যা গণনায় আসে না। স্থানে স্থানে যেন খালে জাল বোনা হয়েছে।
আবার কোথাও খালের উপর দিয়ে আরও একটা খাল আড়াআড়িভাবে কাটা হয়েছে, আবার কোথাও জোড়া খাল পাশাপাশি বয়ে গেছে। আকার দেখলে বেশ অনুমান করা যায় লম্বায় কোনো কোনো খাল ৩-৪ হাজার মাইলের কম নয়। উড়োজাহাজ আরও নিচে নামলে পরে দেখলাম স্থানে স্থানে রয়েছে অনেক ঘরবাড়ি, নিশ্চয়ই সেগুলো নগর। মাঝে মাঝে ছোট বড় পাহাড়া চোখে পড়ল। খানিক পরেই উড়োজাহাজ একটা বড় শহরের ওপর ঘুরতে ঘুরতে নামতে লাগলো। যে দেখলাম শহরের প্রত্যেক বাড়ির ছাদের ওপরে ও পথে পথে বামনদের জনতা। হঠাৎ শহর থেকে আরও ২০-২৫ খানা উড়োজাহাজ আমাদের দিকে উড়ে এলো, হয়তো আগ বাড়িয়ে জানবার জন্য। আমি ফিরে এসে বললাম, বিমল, তোমরা সবাই প্রস্তুত হও, এইবারে আমাদের নামতে হবে। বিমল একটা বন্দুক নেড়েচেড়ে পরখ করে কাঁধের ওপর রেখে বলল, আমি প্রস্তুত। উড়োজাহাজ একটা শহরের প্রান্তে এসে নামল। সঙ্গে সঙ্গে শহরের ভেতর থেকে কাতারে কাতারে বামন এসে উড়োজাহাজের চারিদিকটা ঘিরে ফেলল। উড়োজাহাজের একদিককার দেওয়ালটা অনেকটা সরে গেল এবং সেখানেই একদল বামন সেপাই বর্ষা তুলে সার বেঁধে দাঁড়ালো, যাতে বাইরের বামনেরা হুড়মুড় করে ভেতরে না ঢুকতে পারে। কেবল একজন বামন, বোধহয় সে উড়োজাহাজের কর্তা, এগিয়ে গিয়ে নিচে নেমে পড়ল। বাইরের জনতার ভেতর থেকেও ৩ জন জমকালো পোশাক পরা বামন এসে দাঁড়ালো। আমরা সবাই এক জায়গায় দল বেঁধে দাঁড়িয়ে বামনদের কাণ্ড দেখতে লাগলাম। বিমল বলল, দেখুন বিনয়বাবু, ওরা কথা বলতে বলতে ক্রমাগত আমাদের দিকে তাকিয়ে দেখছে। আমি বললাম, বোধহয় আমাদেরই কথা হচ্ছে, তোমরা কেউ ব্যস্ত হয়েও না, শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। উড়োজাহাজের কর্তা হঠাৎ একটা ভেরিতে জোরে ফু দিল এবং বোধহয় তার উত্তরেই শহরের ভেতর থেকে আরও একটা তীব্র আওয়াজ হলো। তারও একটু পরেই দেখা গেল পঙ্গপালের মতো দলে দলে বামন সেপাইরা বেরিয়ে আসছে। কুমার সভয়ে বলল, এবারে ওরা আমাদের আক্রমণ করবে। আমরা যদি ওদের কথা শুনি তাহলে ওরা নিশ্চয়ই আক্রমণ করবে না। বিনয়বাবু দেখুন দেখুন, সেপাইদের সঙ্গে প্রকাণ্ড কি একটা যন্ত্র আসছে। ওটা কি এদেশি কামান? তাই তো, মস্ত বড় একটা ঘন্টার মতো। ওটা কি? উঁচুতে সেটা ৫০-৬০ ফুট ও চওড়াতেও ৩০-৩৫ ফুটের কম নয়। যন্ত্রটা টেনে আনছে কতকগুলো অদ্ভুত আকারের জন্তু। এই জন্তুগুলোকে দেখতে অনেকটা উটের মতো, তবে উটেদের শিং থাকে না, কিন্তু এদের প্রত্যেকের মাথায় খুব লম্বা লম্বা শিং রয়েছে। এদের আকার উটের থেকে অনেক ছোট, আর গায়ের বর্ণও মিশমিশে কালো। এরা কি মঙ্গল গ্রহের গরু না ঘোড়া? উড়োজাহাজের কাছে এনে যন্ত্রটাকে দাঁড় করানো হলো। দেখলাম তার তলায় ৪খানা বড় বড় চাকা রয়েছে। এমন সময়ে একজন বামন কি একটা কল টেপে দিল। অমনি সেই ঘন্টার মতো যন্ত্রটা উপর পানে উঠে এমনভাবে কাত হয়ে রইল যেন তার গর্তের দিকটা এলো উড়োজাহাজের দিকে। ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ জেগে উঠল। যেরকম শোষক যন্ত্রের সাহায্যে বামনেরা আমাদের পৃথিবী থেকে ধরে এনেছে, এটা তারই রূপান্তর নয় তো? নিশ্চয়ই তাই। বিমলকে বললাম, বিমল, তোমার বন্দুকের জারিজুরি আর খাটছে না, এরা আবার একটা নতুন রকম শোষক যন্ত্র এনেছে। কেন? কি মতলবে? আমরা যদি ওদের কথা মতো কাজ না করি তাহলে ওরা ওই যন্ত্র দিয়ে আবার আমাদের শুষে নেবে। ওই যন্ত্রের শক্তি দেখেছে তো? তাহলে আপাতত বামনদের কথা মতোই কাজ করা যাক, কি বলেন? নিশ্চয়ই, ওদের কথা শুনলে আমাদের লাভ বই, লোকসান তো নয়। কিন্তু ওরা যদি আবার কুকুর বিড়ালদের মতো আমাদের বন্দি করে রাখার চেষ্টা করে? উপায় নেই। বিমলের ম্লান মুখ স্তব্ধ হয়ে রইল। ইতিমধ্যে একদল বামন সেপাই ভয়ে ভয়ে আমাদের দিকে খানিকটা এগিয়ে এলো। তারপর তফাত থেকে ইশারা করে আমাদের উড়োজাহাজ ছেড়ে নেমে যেতে বলল। সকলের আগেই সুবোধ বালকের মতো বিমল অগ্রসর হলো। বাইরে হাজার হাজার বামন সেপাই হাজার হাজার বর্ষা তুলে প্রস্তুত হয়ে রইল। একটু বেগতিক দেখলেই আমাদের আক্রমণ করবে। উড়োজাহাজ থেকে নিচে নামবার জন্য প্রায় ৩ ফুট উঁচু একটা মই লাগানো ছিল। বিমলের মাথায় কি খেয়াল হলো কে জানে, সে মই দিয়ে না নেমে এক লাফে নামতে গেল, আর পর মুহূর্তেই তার দেহ মাটি থেকে প্রায় ১৫ হাত উঁচুতে গিয়ে পড়ল এবং তারপর ৩০ হাত তফাতে বামন সেপাইদের মাঝখানে ধূপ করে গিয়ে পড়ল সে। বামনেরা সবাই মহা বিস্ময়ে ও আতঙ্কে চিৎকার করে বিমলের কাছ থেকে দূরে সরে গেল। এমন ব্যাপার বোধহয় তারা জীবনে কখনো দেখেনি। আমরাও সকলে আশ্চর্য হয়ে গেলাম, এই কি অমানসিক কাণ্ড। বিষয়ে প্রথম চমক কেটে যাওয়ার পরেই একটা মস্ত কথা আমার মনে পড়ে গেল। মঙ্গলের মধ্যাকর্ষণ হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণের ১০০ ভাগের ৩৮ ভাগ মাত্র,
আর মঙ্গলের বায়ুমণ্ডলের চাপও পৃথিবীর 1/4 বেশি নয়। এদিকে বামনেরা সবাই মনে করল যে বিমল তাদের আক্রমণ করতে উদ্যত হয়েছে। তখনই একদল বামন বিমলের দিকে ছুটে গেল, আর একদল এগিয়ে গেল ভীষণ শোষক যন্ত্রটাকে নিয়ে আমাদের দিকে। মনে মনে আমি প্রমাদ গুনলাম, আবার ওই ভয়ানক যন্ত্র যদি আমাদের গ্রাস করে তাহলে বোধহয় আমরা আর বাঁচব না। বাঁচলেও চিরকাল শিকল বাঁধা জন্তুর মতো কারাগারে বাস করতে হবে। কুমার তার বন্দুক তুলল। আমি বললাম, আরে রাখো তোমার বন্দুক, যদি বাঁচতে চাও তো পালাও। পালাবো? কোথায় পালাবো? বাইরে লাফ মারো। বামনেরাও তো আমাদের পেছনে আসবে। এলেও ওরা আমাদের মতো লাফ মারতে পারবে না। দেখলে না বিমলের লাফ মারবার ক্ষমতা দেখে ওরা কিরকম হতভম্ব হয়ে গিয়েছিল। আর কথা নয়, দাও লাফ। এই বলেই বাইরের দিকে আমি লাফ দিলাম। সেই এক লাফেই আমি একেবারে 3 তলা সমান উঁচুতে উঠে প্রায় 40 হাত জমি পার হয়ে গেলাম। নামবার সময় ভাবলাম এত উঁচু থেকে পড়ে হয়তো আমার হাড়গোড় সব ছাতু হয়ে যাবে, কিন্তু যখন মাটিতে এসে অবতীর্ণ হলাম তখন টাল সামলাতে না পেরে পড়ে গেলাম বটে, কিন্তু দেহের কোথাও একটু চোট লাগলো না। আমি মাটি থেকে উঠতে না উঠ আমার চারপাশে ধপধপ করে অন্যান্য সঙ্গীরা ঠিক ল্যাচকাটা হনুমানের মতো একে একে মাটির উপর এসে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। সে এক অবাক কাণ্ড। আমাদের কাছাকাছি যত বামন ছিল তারা তো ভয়ে চম্পট দিলই, তাদের আর কোনো পাত্তা পাওয়া গেল না। আমরা উঠে আবারও একটা লাফ মারলাম, আবারও অনেকটা তফাতে গিয়ে পড়লাম। তারপর দেখি অনেক বড় একটা চওড়া খাল, যার জল আসছে সুমেরু মেরুর তুষার সাগর থেকে। পৃথিবীতে থাকলে এ খাল পার হতে সাঁতার দিতে হতো, কিন্তু আজ এক লাফেই খুব অনায়াসেই আমরা খাল পার করে গেলাম। বিমল যাচ্ছিল আমাদের আগে, লাফের পর লাফ দিতে দিতে। এইভাবে অতি শীঘ্রই আমরা শত্রুদের কাছ থেকে প্রায় 3 মাইল তফাতে গিয়ে পড়লাম। তারপর লাফ মারা বন্ধ করে বিমল বলল, বিনয়বাবু, এইবার বিশ্রাম করা যাক, বড় হাঁপ ধরেছে। পিছনে চেয়ে দেখলাম কোনো দিকেই কোনো শত্রু নেই, কেবল আমাদের সঙ্গীরাই মস্ত মস্ত লাফ মেরে চলেছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, বিমল ভাইয়া, এখনই বিশ্রাম করলে চলবে না। বামনরা যদি উড়োজাহাজ নিয়ে আমাদের আক্রমণ করে তাহলে আমরা এই খোলা জায়গায় কিছুতেই আত্মরক্ষা করতে পারবো না। তাহলে উপায়? রামহরি বলল, খোকাবাবু, খানিক তফাতেও একটা ছোট পাহাড় রয়েছে, ওখানে হয়তো লুকোবার ঠাঁই পাওয়া যেতে পারে। রামহরি বড় মন্দ কথা বলেনি। কিছুক্ষণ পরেই আমরা পাহাড়ের কাছে গিয়ে হাজির হলাম। রামহরি মানুষ ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে পাহাড়ের ওপরের পিঠে গিয়ে অদৃশ্য হয়ে গেল। মিনিট 5 পরে সে ফিরে এসে জানালো, পাহাড়ের ভেতরে খুব বড় একটা গুহা আছে, সেখানে আমাদের সকলের স্থান সংকুলন হতে পারে। ঠিক এই সময় কিসের একটা যেন শব্দ হলো। মুখ তুলে চেয়ে দেখি বামনদের উড়োজাহাজ। 1খানা 2খানা নয়, একেবারে 20-25 খানা। চলো চলো, গুহায় চলো। তাড়াতাড়ি সবার আগে আমি গিয়ে ভেতরে ঢুকলাম। গুহার মুখটা ছোট বটে, কিন্তু ভেতরটা বেশ লম্বা চওড়া। সেখানে অন্তত 100 জন লোক অনায়াসে হাত পা ছড়িয়ে বাস করতে পারে। আমি সকলকে গুহার ভেতর থেকে বাইরে এসে ডাকলাম। সকলে একে একে গুহার ভেতরে এসে ঢুকলো। আমি বললাম, এখন আমরা কতকটা নিরাপদ হলাম। কিন্তু আমরা খাবো কি? মানুষ তো না খেয়ে বেঁচে থাকতে পারে না। এখনকার এই বিপদ থেকে আগে রক্ষা পাই, তারপর পেটের কথা ভাবা যাবে। বামনদের উড়োজাহাজের শব্দ তখন খুব কাছে এসে পড়েছে। গুহার মুখ থেকে আকাশের দিকে উঁকি মেরে দেখলাম অধিকাংশ উড়োজাহাজ নানা দিকে ছড়িয়ে পড়ে উড়ে যাচ্ছে, কিন্তু 2খানা উড়োজাহাজ পাহাড়ের ঠিক ওপরেই ঘুরছে। এরা বোধহয় বুঝতে পেরেছে যে আমরা পাহাড়ের ভেতরেই লুকিয়ে আছি। হঠাৎ আবার সে ভীষণ শব্দ জেগে উঠল, যেন হাজার হাজার স্লেটের উপরে কারা যেন হাজার হাজার পেন্সিল ঘর্ষণ করে চলেছে। আমি চেঁচিয়ে বললাম, সাবধান, কেউ গুহার বাইরে যেও না, বামনরা আবার শোষক অস্ত্র ব্যবহার করছে। একটা কনকনে ঠান্ডার হাওয়ার ঝাপটা এসে গুহার মধ্যে সকলকে কাঁপিয়ে দিল। আমি গুহার মুখ ছেড়ে কয়েক পা পিছিয়ে এসে দাঁড়ালাম। কি জানি, বলা তো আর যায় না। শব্দ আরও বেড়ে উঠল। গুহার ভেতর থেকেই দেখা গেল পাহাড়ের গা থেকে একরাশ নুড়ি ও কতকগুলো ছোট ছোট পাথর সেই শোষক যন্ত্রের বিষম টানে হু হু করে যেন শূন্যে উঠে গেল। বিমল সভয়ে বলল, বাইরে থাকলে এতক্ষণ আমাদেরও ওই দশা হতো। আচম্বিতে শব্দটা থেমে গেল। ঠান্ডা হাওয়া যেন আর বইছে না। আমি আবার ধীরে ধীরে গুহা মুখের দিকে এগিয়ে গেলাম। মাথা বাড়িয়ে ওপর দিকে তাকাতেই দেখলাম উড়োজাহাজ 2খানা ঘুরতে ঘুরতে পাহাড়ের নিচে নেমে আসছে।
সকলেই তখন গুহাতলে শুয়ে বা বসে বিশ্রাম করছিল। আমার কথা শুনে সকলেই আবার দাঁড়িয়ে উঠল। বিমল শুষ্ক স্বরে বলল, আসো কোরা, আমরা যুদ্ধ করতে করতে প্রাণ দেব, তবু ওদের হাতে বন্দী হব না। সকলেই উচ্চস্বরে বলল যে হ্যাঁ, আমরাও প্রাণ দিতে প্রস্তুত। আমি বললাম, তোমরা ঠান্ডা হয়ে আমার কথা শোনো। আপাতত বোধহয় কাউকে আর প্রাণ দিতে হবে না। তোমাদের মনে আছে তো, এদের উড়োজাহাজ এমন জিনিস দিয়ে তৈরি যা বন্দুকের গুলি সইতে পারে না। বিমল আর কুমার বন্দুক ছুড়লেই উড়োজাহাজ দুখানা নিশ্চয়ই জখম হয়ে পালিয়ে যাবে। ঠিক কথা। কুমার, শিগগিরই বাইরে এসো। বিমল আর কুমার বন্দুক নিয়ে গুহার মুখে গিয়ে দাঁড়ালো। তোমরা কিন্তু গুহার মুখ ছেড়ে এগিয়ে যাও না, ওরা আবার শোষক যন্ত্র ব্যবহার করতে পারে। উড়োজাহাজ আরও নিচে নেমে এলো, ক্রমে আরও নিচে। বিমল লক্ষ্য স্থির করতে করতে বলল, কুমার, সময় হয়েছে। যে উড়োজাহাজখানা বেশি নিচে নেমেছে ওরই উপর গুলি চালাও। দুজনেই পরে পরে বন্দুক ছুড়ল। সঙ্গে সঙ্গে ওপর থেকে দুটো উচ্চ ও তীক্ষ্ণ শব্দ শোনা গেল, ইঞ্জিনের কুয়ের মতো। আমি সানন্দে বললাম, তোমরা লক্ষ্যভেদ করেছ, সাবাস। ওই শোনো, উড়োজাহাজের বায়ুহীন কামরার ভেতরে বাতাস ঢোকার শব্দ হচ্ছে। বিমল ও কুমার উৎসাহিত হয়ে আবারও বন্দুক ছুড়ল এবং বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি থামতে না থামতে আর দুটো কুশব্দ যেন আকাশের বক্ষভেদ করে বেরিয়ে আসতে লাগলো। উড়োজাহাজ দুখানা তাড়াতাড়ি ওপরে উঠে তীরবেগে পলায়ন করল। বিমল আনন্দে লম্ফত্যাগ করে বলল, জয়, বন্দুকের জয়। সূর্য অস্ত গেছে। চারিধারে মরুভূমির রাঙা বালি, তারই মাঝখানে এই ছোট পাহাড়টি। ভাগ্যিস মঙ্গলের আবহাওয়া পৃথিবীর থেকে অনেক ঠান্ডা, নইলে আজ সারাদিনে আমাদের অবস্থা নিশ্চয়ই বিষম শোচনীয় হয়ে উঠত। তবুও তাপ যা পাচ্ছি তা বড় সামান্য নয়। মঙ্গলের এই মরুভূমিতে আরও একটা বিশেষত্ব, এখানে জলের জন্য একটুও ভাবতে হচ্ছে না, কারণ মরুভূমির বুক চেরেই খালের পর খাল চলে গেছে। তাদের কানায় কানায় পরিষ্কার স্বচ্ছ জল টলমল করছে। পাহাড় থেকে 8 মাইল তফাতেই একটি খাল। আমরা মাঝে মাঝে সেখানে গিয়ে জল পান করে আসছি। আমাদের সঙ্গে যদি জল রাখবার পাত্র থাকতো তাহলে আমাদের আর সেই আনাগোনা করতেও হতো না। তবে এখন আর 8 মাইল পথ যেতে বেশিক্ষণ লাগে না, কারণ আমরা এক লাফে অনেক দূর যেতে পারি। খালের ধারে ধারে বন জঙ্গল আর শস্যক্ষেতের পর শস্যক্ষেত, কিন্তু এখানকার গাছপালা সব ছোট ছোট, বোধহয় মাটিরই গুণ। এরকম গাছ এখানে খুব বেশি রয়েছে যেগুলো দেখতে অনেকটা খেজুর গাছের মতো, এবং এগুলোই এখানে সবথেকে বড় জাতের গাছ। বন জঙ্গলের মধ্যে 3-4 রকমের পাখিও দেখলাম, কিন্তু পৃথিবীর কোনো পাখির সঙ্গে তাদের চেহারা মেলে না। একরকম পাখির আকার বড়ই অদ্ভুত। তাদের দেহ চিলের মতো বড়, কিন্তু তাদের গায়ের রং একেবারে বেগুনি। তাদের 4টে করে পা, আর লেজও পাখির মতো নয়, হনুমানের মতো লম্বা, ডগায় ঠিক লোমের মতোই গোছা। এরকম আশ্চর্য চতুষ্পদ পাখিগুলো আমাদের দেখে তাড়াতাড়ি উড়ে পালিয়ে যেতে লাগলো। রাত্রি এলো, আকাশে চাঁদ উঠল, কিন্তু চাঁদের আলো এতই কম যে অন্ধকার দূর হয় না বললেই চলে। আর সারাদিন অনাহারে কেটে গেল। কাল যে খেতে পারবো এমনও কোনো আশা করছি না। গুহার ভেতরে প্রায় সকলেই শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কেবল আমি, বিমল, কুমার আর কমল জেগে বসে আছে। বিমল বলল, বিনয়বাবু, এখন উপায় কি? খালি জল আর হাওয়া খেয়ে তো প্রাণ বাঁচবে না। এক আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় দেখছি না। এখন মনে হচ্ছে পালিয়ে এসে আমরা ভালো করিনি। আর আত্মসমর্পণ করাও চলে না। এখন আমাদের হাতে পেলে বামুনরা আমাদের সঙ্গে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে না। কিন্তু এখানে থাকলেও আমাদের তিলে তিলে শুকিয়ে মরতে হবে। সকলেই স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। রাত তখন থমথম করছে। আচম্বিতে আমাদের সকলকে স্তম্ভিত করে মরুভূমির বুক থেকে এক বিকট চিৎকার জেগে উঠল। তারপরে আবার সব চুপচাপ। বিমল সচকিত স্বরে বলল, কে এখানে মানুষের ভাষায় আর্তনাদ করছে? আমি অবাক হয়ে ভাবতে লাগলাম যে এটা আবার কি ব্যাপার। ফের বিকট আর্তনাদ, আবার সব চুপ। বিমল বন্দুক নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। আমি তার হাত চেপে ধরলাম। বুঝতে পারছো না, এই মানুষের গলার আওয়াজ নয়। তবে কি এটা? কাল সকালে খোঁজ নিলেই চলবে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিমল আবার বসে পড়ল। বাইরে মরুভূমির ভয় মাখানো আলো আধারের দিকে চেয়ে আমি চুপ করে বসে রইলাম। গভীর রাত্রি এরকম নির্জন স্থানে এই রহস্যময় আর্তনাদের কারণ কি?
এ আমাদের চিরচেনা পৃথিবী নয়, এখানকার সমস্ত ব্যাপারটাই অপূর্ব। প্রত্যেক পদেই নবনব বিস্ময় আর বিপরীত কাণ্ড। কাজেই সে রাত্রে আমি আর কিছু না ভেবে শুয়ে পড়লাম। ঘুমানোর আগে নিশীথ রাতে সেই ভীষণ আর্তনাদ কিন্তু আর শুনতে পাইনি। পরদিন সকালে বাইরে বেরিয়ে আমরা পাহাড়ের চূড়ায় বসে পরামর্শ করছি, এমন সময় বিমল চেঁচিয়ে উঠল, দেখুন কারা যাচ্ছে। পাহাড়ের ধারে গিয়ে দেখলাম প্রায় 50-60 জন বামন সারি সারি অগ্রসর হচ্ছে। তাদের মাথার উপর বড় বড় পাত্র, সেগুলো রয়েছে ফসলে পরিপূর্ণ। বোধহয় এরা দূর গ্রাম থেকে শহরের বাজারে মাল বিক্রি করতে চলেছে। আমাদের খবর এরা নিশ্চয়ই জানে না, তাহলে এরা এ পথ মানাবার ভরসা করতো না। বিমল মহা উৎসাহে বলে উঠল, ভাই সব সামনেই খানা তৈরি, এসো আমরা ওদের আক্রমণ করি। বলেই সে তাড়াতাড়ি নেমে নিচে গেল। আমরাও তার পেছনে পেছনে চললাম। পাহাড় থেকে নিচে নামবার সঙ্গে সঙ্গেই বামনেরা বিমলকে দেখতে পেল। জীবনে প্রথম মানুষের চেহারা দেখে তারা প্রথমত যেন হতভম্ব হয়ে গেল। তারপর তারা ওই মালপত্র নিয়ে পালাবার উপক্রম করল, কিন্তু বিমল এক লাফে তাদের সামনে গিয়ে পড়ল। চোখের নিমেষে আমরা তাদের মোটমাট সমস্তটাই কেড়ে নিলাম। তারা কোনো বাধা দিল না, প্রাণ নিয়ে প্রাণপণে তারা পালিয়ে গেল। রামহরি একগাল হেসে বলল, খোকাবাবু, তোমরা একেলে ছেলে, ভগবান মানো না, কিন্তু এই দেখো, জীব দিয়েছেন যিনি, আহারও দিলেন তিনি। খাবার শেষ করার পর আমি সবাইকে ডেকে বললাম, দেখো, এরকম করে তো আর বেশি দিন চলবে না। এখন আমরা কি করব সেটা স্থির করতে হবে। কাল থেকে আবার অনাহার ছাড়া আর কোনো উপায় দেখছি না। হ্যাঁ, এ পথ দিয়ে ভবিষ্যতে যে আর কোনো বামন দল ফসল নিয়ে যাতায়াত করবে, এটা আমার আর মনে হয় না। আজ রাত্রে একবার শহরের দিকে লুকিয়ে গেলে হয় না? কেন? বামনরা নিশ্চয়ই চুপ করে বসে নেই। আমাদের বন্দি করার জন্য তারা নিশ্চয়ই কোনো না কোনো উদ্যোগ আয়োজন করেছে। তারা কি করছে আগে থেকে জানতে না পারলে আমরা আত্মরক্ষা করতে পারবো না। তোমার বুদ্ধিটা মন্দ না। সুবিধা পেলে শহর থেকে কিছু খাবারও লুট করে আনা যাবে, কি বলো? নিশ্চয়ই। দলে আমরাও তো কম ভারী নই। আমরা প্রত্যেকেই খালি হাতে 10-12 জন বামুনকে অনায়াসে বধ করতে পারি। বামুনরা আমাদের মতো লাফাতেও পারে না। বেগতিক দেখলে লাফিয়ে লম্বা দিলেই চলবে। হঠাৎ বাইরে থেকে শব্দ এলো, বাপ বাপ বাপরে বাপ, বাপ বাপ বাপরে বাপ, বাপ বাপ বাপরে বাপ। এই সেই কাল রাতের আর্তনাদ। আমরা সবাই তাড়াতাড়ি বাইরে ছুটে বেরিয়ে এলাম, কিন্তু পাহাড়ের উপরে দাঁড়িয়ে মরুভূমির চারিদিক তাকিয়েও কোথাও কোনো জনপ্রাণীকে দেখতে পেলাম না। তারপরেই দূর থেকে শোনা গেল আর এক চিৎকার। এ আবার কি? এ যে কুকুরের চিৎকার। এ ভূত না হয়ে যায় না, কখনো মানুষের মতো কখনো কুকুরের মতো চেঁচাচ্ছে। এসো বাবুরা, পালিয়ে এসো। চমকে উঠে তাকিয়ে দেখি পাহাড়ের টঙে হনুমানের ল্যাজওয়ালা সেই আশ্চর্য চতুষ্পদ পক্ষী বসে রয়েছে। সেই পাখিটা অমনি বিকর্ষরে ডাকছে। পাখির ডাক মানুষের মতো, অবাক কারখানা। কিন্তু দূরে কুকুরের চিৎকার তখনও থামেনি। আমরা চারিদিকে তাকাতে তাকাতে দেখলাম খালের জল থেকে ডাঙায় উঠে এলো একটা মিশমিশে কালো মস্ত জানোয়ার। কিছুক্ষণ পর জানোয়ারটা পাহাড়ের কাছে এসে পড়ল। সেটা কুকুরই বটে। কুমার বলল, নিশ্চয়ই আমার বাঘা। বলেই সে তাড়াতাড়ি নিচে নেমে গেল। আমরাও তার পেছনে ছুটলাম। কুমার চেঁচিয়ে ডাক দিল, বাঘা, বাঘা। কুকুরটা পাহাড় ঘেঁষে চলে যাচ্ছিল, কিন্তু কুমারের ডাক শুনে সে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর সে তীরের বেগে আমাদের দিকেই ছুটে আসলো। হ্যাঁ, এই যে বাঘা, তাতে আর কোনো সন্দেহ নেই। বাঘা ছুটে এসে একেবারে কুমারের পায়ের তলায় লুটিয়ে পড়ল। কুমার মহানন্দে তাকে নিজের কোলের ভিতরে টেনে নিল। আমি দেখলাম বাঘার গলা থেকে একগাছা সোনার শেকলের আধখানা ঝুলছে। বাঘা নিশ্চয়ই শেকল ছেড়ে পালিয়ে এসেছে। বাঘা তারপর বিমল, রামহরি, কমল ও পায়ের কাছে চিত হয়ে শুয়ে পড়ে সকলকেই বুঝিয়ে দিল যে তার নতুন ও পুরাতন কোনো বন্ধুকেই সে ভুলে যায়নি। বাঘাকে ফিরে পেয়ে আমাদের আনন্দ কম হলো না। এই নতুন জগতে এসে পৃথিবীর সমস্ত কিছুই যেন আমাদের কাছে প্রিয় হয়ে উঠেছে। সন্ধ্যা উতরে গেছে। আকাশে দুই চাঁদ পরস্পরকে দেখে যেন হাসতে শুরু করেছে, যদিও তাদের হাসির ক্ষীণ আলো চারিদিকের আবছায়া দূর করতে পারছে না। আমরা একে একে পাহাড় থেকে মরুভূমিতে এসে নামলাম। এক এক লাফে আমরা খাল পার হয়ে গেলাম। আমাদের দেখা দেখি বাঘাও লাফিয়ে খাল পার হলো। 2.5 ঘন্টা পরে দূর থেকে আমরা বামনদের শহর আবছায়ের মতো দেখতে পেলাম। শহরটা দেখেই বাঘা গড় গড় করতে লাগলো, কিন্তু কুমার তাকে একটা টোকা মেরে বলল, খবরদার, চুপ করে থাক। বাঘা একেবারে চুপ হয়ে গেল।
তারপর আর একটাও সে টু শব্দটিও করল না। আশ্চর্য কুকুর। শহরের ভেতরে মাঝে মধ্যে আলো দেখা যাচ্ছে বটে, কিন্তু কোনো জনপ্রাণী সাড়া পাওয়া যাচ্ছে না। বামনরা বোধহয় এখন সবাই ঘুমিয়ে পড়েছে। আচম্বিতে বিমল ও কুমার থমকে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, ব্যাপার কি? বিমল সামনের দিকে আঙুল তুলে দেখালো। তাই তো, প্রকাণ্ড একটা ছায়ার মতো অনেকখানি জায়গা জুড়ে কি ওটা পড়ে আছে? বিনয়বাবু, উড়োজাহাজ। বোধহয় এইখানেই আমাদের পৃথিবীতে গিয়েছিল। এটার আকার দেখে তো তাই মনে হচ্ছে। এখানে নিশ্চয়ই পৃথিবী আক্রমণ করতে যাবে বলে বিশেষভাবে তৈরি হয়েছিল, কারণ মঙ্গলের যতগুলো উড়োজাহাজ দেখেছি সবই ছোট ছোট। কিন্তু এখানে এমন খোলা জায়গায় পড়ে কেন? এটা এমন খোলা জায়গায় পড়ে কেন? বোধহয় শহরের ভেতরে এত বড় উড়োজাহাজ রাখবার জায়গা নেই। বিমলের অনুমান সত্য বলেই মনে হলো। আমি নীরবে ভাবতে লাগলাম। এখন আমাদের কি কর্তব্য? ধাঁ করে আমার মাথায় একটা ফন্দি ছুটে গেল। এর আগে আমার মাথায় এমন ফন্দি যে কেন ঢোকেনি, পরে তাই ভেবে নিজের বুদ্ধিকে যথেষ্ট ধিক্কার দিয়েছি। তাহলে হয়তো আজ আমাদের মঙ্গল গ্রহে আসতেই হতো না। আমি বিমলকে বললাম, এই উড়োজাহাজটা আমরা যদি আক্রমণ করি তাহলে কি হয়? এ প্রস্তাব বন্ধ নয়। উড়োজাহাজের ভেতরে হয়তো অনেক রসদ আছে, তাতে আমাদের পেটের ভাবনা দূর হতে পারে। কিন্তু খুব চুপি চুপি কাজ ছাড়তে হবে, কারণ শহরের লোক জানতে পারলে আমাদের পক্ষে আত্মরক্ষা করা শক্ত হয়ে উঠবে। দাঁড়ান, আগে আমি দেখে আসি। বিমল হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। আমরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ পরে বিমল ফিরে এসে বলল, আক্রমণের কোনো বাধা নেই। উড়োজাহাজের প্রধান দরজাটা খোলা রয়েছে। সিঁড়ির ওপরে বসে একজন বামুন সেপাই ঢুলছে। আমি এখনই এমনভাবে চেপে ধরব যাতে সে কোনো গোলমাল না করতে পারে। আপনারা চুপি চুপি আমার পেছনে আসুন। বিমল আবার অগ্রসর হলো। আমরা সকলেও ঠিক সেইভাবেই তার পিছু নিলাম। খানিক দূরে অগ্রসর হয়ে দেখলাম উড়োজাহাজের ভেতর থেকে খোলা দরজা দিয়ে আরও একটা আলোক রেখা বাইরে এসে পড়েছে। দরজার তলাতেই নিচে নামবার সিঁড়ি, আর ঠিক তার ওপরেই রয়েছে বামন সেপাই। আমাদের অপেক্ষা করতে বলে বিমল বুকে হেঁটে আরও খানিকটা এগিয়ে গেল। তারপর কিছুক্ষণ পরেই বামন সেপাইটার বুকের উপর লাফ মারল। তারপর কি হলো জানি না, কিন্তু বামনটার মুখ থেকে কোনো আর্তনাদি আমাদের কানে বাজল না। অল্পক্ষণ পরে বিমল উঠে দাঁড়ালো এবং হাতছানি দিয়ে আমাদের অগ্রসর হতে বলল। বামনদের বাগে আনতে আমাদের বেশি বেগ পেতে হলো না। একেই তারা নিশ্চিত হয়ে ঘুমোচ্ছিল, তার উপরে তারা অস্ত্র ধরবার সময়ও পেল না। অস্ত্রগুলো আমরা আগেই কেড়ে নিয়েছিলাম। তারপর তাদের সবাইকে ভেড়ার পালের মতো তাড়িয়ে একটা ঘরের মধ্যে পুড়ে ফেললাম। ইশারায় জানিয়ে দিলাম যে দুষ্টুমি করলে তারা প্রাণে বাঁচবে না। বামনদের দলে ছিল মোট 80 জন। মানুষদের তুলনায় তারা এতটাই দুর্বল যে আমরা ইচ্ছা করলেই তাদের সবাইকে টিপে মেরে ফেলতে পারতাম। বিমল বলল, বিনয়বাবু, এইবার এদের ভাড়ার ঘরে ঢুকে যত রসদ টসদ আছে সব লুটপাট করে নেওয়া যাক। না, এইবারে আবার পৃথিবীর দিকে যাত্রা করা যাক। পৃথিবীর দিকে যাত্রা? রামহরিও এতটাই আশ্চর্য হয়ে গেল, প্রকাণ্ড হাঁ করে শুধু আমার মুখের দিকে তাকিয়েই রইল, আর একটাও কথা বলতে পারল না। হ্যাঁ, এইবারেই আমাদের পৃথিবীতে ফিরতে হবে। চলে শীঘ্রই আর ফেরার কোনো সময় পাওয়া যাবে না, কারণ মঙ্গল গ্রহ এখনো পৃথিবীর কাছেই আছে। যতই দেরি করব ততই সে দূরে চলে যাবে। কিন্তু যাব কি করে? আমাদের তো ডানা নেই। যেমন করে এসেছি তেমন করেই যাব, অর্থাৎ এই উড়োজাহাজে চড়ে। বিনয়বাবু, আপনি বোধহয় মনের খুশিতে ভুলে গেছেন যে আমরা কেউই উড়োজাহাজ চালাতে পারি না। না, আমি কিছুই ভুলিনি। উড়োজাহাজটা দেখেই আমার মাথায় নতুন ফন্দি জুটেছে। আমরা পৃথিবীতে যাব আর এই উড়োজাহাজ চালিয়ে নিয়ে যাবে ওই বামনরাই। ঠিক ঠিক, এতক্ষণে আমি বুঝেছি। বামনদের আমরা জোর করে আমাদের সারথি করব, কেমন? এই তো। হ্যাঁ, বামনরা এখন দলে হালকা হয়ে পড়েছে। সেপাইরা সব শহরে আছে। এই হচ্ছে শুভ মুহূর্ত। প্রাণের ভয়ে ওরা নিশ্চয়ই আমাদের প্রস্তাবে রাজি হবে। জয় বিনয়বাবুর বুদ্ধির জয়। বিনয়বাবু, আমরা আবার পৃথিবীতে ফিরতে পারবো? কমলার রামহরি পরস্পরের হাত ধরে নৃত্য করতে শুরু করে দিল। তাদের দেখা দেখি বাঘারও ফুটতে পেরে উঠল। সে লাফিয়ে লাফিয়ে হরেক রকম নাচের কায়দা দেখাতে লাগলো, আর এত জোরে লেজ নাড়তে লাগলো যেন আমার মনে হলো লেজটা এক্ষুনি ছিঁড়ে যাবে। আমি বললাম, এখনই এতটা আহ্লাদ করে কোনো লাভ নেই। আগে দেখো আমরা সত্যি পৃথিবীতে গিয়ে পৌঁছতে পারি কিনা। তার উপরে বামনরা উড়োজাহাজ চালাতে রাজি হবে কিনা এখনো আমরা তা জানি না। কি? রাজি হবে না?
তাহলে ওদের কারুকেই আমি আর আস্ত রাখবো না। বলেই সে বন্দুক বাগিয়ে বামনদের দিকে অগ্রসর হলো। আমরাও সদল বলে তার পিছু নিলাম। কয়েকজন বামন উড়োজাহাজের কলঘরে থাকত। পৃথিবী থেকে আসবার সময় তাদের আমরা অনেকবারই দেখেছিলাম। তাদের পোশাক সিপাহীদের পোশাকের মতো নয়। তাদের পোশাক দেখে বিমল তাদের একে একে দল থেকে বার করল। তারা ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। উড়োজাহাজের কলঘর কোথায় সেটা আমরা আগেই জানতাম। বিমলের ইঙ্গিতে তারা সেই দিকে অগ্রসর হলো। তারা সুরসুর করে বিমলের আগে আগে চলতে লাগলো। কুমার ও আরও 15 জন বাকি বামনদের কাছে পাহারায় নিযুক্ত রেখে আমিও কলঘরের দিকে অগ্রসর হলাম। উড়োজাহাজের প্রধান দরজা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সবাই কলঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। মস্ত ঘর, চারিদিকে নানা রকম যন্ত্র রয়েছে, ছোট বড় মাঝারি। সমস্ত যন্ত্রই যেন পাকা সোনার তৈরি। বিনয়বাবু, এই উড়োজাহাজে যে এত সোনা আছে, আমরা সবাই বড়লোক হয়ে যেতে পারি। আগে প্রাণে বেঁচে মানে মানে পৃথিবীতে ফিরে যাই, তারপরে সোনাদানার কথা ভাবা যাবে। এখনই সোনার কোনো দাম নেই। বিমল কলের দিকে আঙুল দেখিয়ে ইশারায় বামনদের কল চালাতে বলল। বিমলের ইশারা ও উদ্দেশ্য বুঝতে পেরে বামনদের মুখ যেন শুকিয়ে গেল। তারা কিংকর্তব্য বিমূঢ়ের মতো পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। বিমল ক্রুদ্ধভাবে তাদের আবার ইশারা করল, কিন্তু বামনেরা তবুও যন্ত্রের দিকে এগোলো না। বিমল তখন বন্দুক তুলে বামনের দিকে এগিয়ে ধরল। বন্দুকের নল দেখেই তারা আঁতকে উঠল আর তীরের মতো যন্ত্রের দিকে ছুটে গেল। আর কাউকে কিচ্ছু বলতে হলো না। এ বন্দুকের মহিমা এমনই। একে একে আমাদের দলের লোক সবাই ফিরে এলো। উড়োজাহাজ উঠতে লাগলো ধীরে ধীরে। বিপুল পুলকে আমি আর চুপ করে থাকতে না পেরে চেঁচিয়ে উঠলাম, জয়, পৃথিবীর জয়। আমার জয়ানন্দে সকলে যোগ দিল। সে যে কি আনন্দ তা লিখে জানানো যাবে না। উড়োজাহাজ আরও ওপরে উঠল, আরও ওপরে। স্বচ্ছ কক্ষতলে দেখতে পেলাম নিচে শহরের চারিদিকে বড় বড় আলো জ্বলে উঠেছে। নিশ্চয়ই উড়োজাহাজের শব্দে শহরের ঘুম ভেঙে গেছে। হয়তো এখন শত শত উড়োজাহাজ আমাদের আক্রমণ করতে আসবে। বিমল ইশারায় বারংবার শাসিয়ে যেতে লাগলো উড়োজাহাজের গতি বাড়াবার জন্য। বামনেরা কল টিপে উড়োজাহাজকে উল্কার মতো বেগে চালিয়ে দিল। দেখতে দেখতে শহরের আলোগুলো ঝাপসা হয়ে এলো। আমি অনেকটা নিশ্চিত হলাম, কারণ সহজে জাহাজগুলো প্রস্তুত হওয়ার আগেই আমরা বোধহয় নাগালের অনেক বাইরে চলে যেতে পারবো। বিশেষ করে আমাদের উড়োজাহাজের আকার যে বিশাল, তার সঙ্গে কোনো উড়োজাহাজই পাল্লা দিতে পারবে না মনে হয়। শহরের খুব অস্পষ্ট আলোকগুলোর দিকে তাকিয়ে মনে মনে বললাম, বিদায় মঙ্গল গ্রহ, তোমার কাছ থেকে চির বিদায়। তোমার রক্তভূমির কাছ থেকে, তোমার যুগল চন্দ্রের কাছ থেকে, তোমার অপূর্ব জৈবরাজ্যের কাছ থেকে আমরা চিরবিদায় গ্রহণ করলাম। তোমার অনেক রহস্যই তো জানা হলো না, কিন্তু এ জীবনে যেটুকু দেখার সুযোগ পেয়েছি সেটুকুই যথেষ্ট। তোমাকে ভালো করে জানবার জন্য আমার আর কোনো আগ্রহ নেই। পৃথিবীর ডাক আমাদের কানে এসে পৌঁছেছে। বিদায় মঙ্গল গ্রহ, চিরবিদায়। এরপর কিছুদিনের কথা খুঁটিয়ে না বললেও কোনো ক্ষতি নেই, কারণ উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি। বামনদের উপরে আমরা পালা করে দিনরাত পাহারা দিয়েছি। কাজেই তারা বাধ্য হয়ে বরাবর উড়োজাহাজ চালিয়ে এসেছে। সোনার পৃথিবী এখন আমাদের চোখে ছবির মতো ভাসছে। দেখতে দেখতে আমাদের চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আমরা যে পৃথিবীর কোন দেশে গিয়ে নামবো তা আমরা এখনও জানি না, কিন্তু যেখানেই নামি আমাদের ইতিহাস নিয়ে যে পৃথিবীর মধ্যে একটা আন্দোলনের সূত্রপাত হবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমাদের মুখের কথায় হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এই অদ্ভুত উড়োজাহাজ দেখলে হয়তো আর সন্দেহ করবার কোনো জোরও থাকবে না। বামনেরা এসেছিল পৃথিবী থেকে নমুনা জোগাড় করতে, আর আজ আমরা মঙ্গল গ্রহ থেকে অনেক নমুনা নিয়ে ফিরে আসছি। শুধু নমুনা নয়, আমরা ফিরছি মঙ্গলকে জয় করে। মানুষের চেয়ে শ্রেষ্ঠ জীব মঙ্গলে নেই, আর এটা আমরা প্রমাণও করেছি। কিন্তু এ কি মুশকিল, শেষটা কি ঘাটে এসে নৌকা ডুববে? হঠাৎ এলো প্রচণ্ড ঝড়। এমন ঝড় আমি জীবনে কখনো দেখিনি। আমাদের যে এমন প্রকাণ্ড উড়োজাহাজ, এটা যেন ছেঁড়া পাতার মতো উড়তে লাগলো। প্রতি মুহূর্তেই মৃত্যু যেন আমাদের চোখের উপর নৃত্য করতে লাগলো। 4 ঘন্টা ধরে এমনটা চলল। তবে সৌভাগ্যের কথা এই যে উড়োজাহাজখানা আস্তে আস্তে এখন নামছে। এখন পৃথিবীতে অন্ধকার, অর্থাৎ রাত। কিন্তু আমরা নামছি কোথায়, জলে না স্থলে? অন্ধকারে কিছুই বোঝবার জো নেই।
যেখানেই নামে এ যে আমাদের নিজেদের পৃথিবী তাতে আর কোনো সন্দেহ নেই। এটাই একটা মস্ত সান্ত্বনা। হঠাৎ একটা ধাক্কা খেয়ে উড়োজাহাজ স্থির হয়ে দাঁড়ালো। আমরা আবার পৃথিবীতে ফিরে এসেছি। আমরা সকলে মিলে জয়ধ্বনি করে উঠলাম এবং সেটাই কানে শুনে বামুনরা যেন আরও মুষ্টে পড়ল। উড়োজাহাজের দরজা খুলে আমি বাইরের দিকে তাকালাম। একই রাত্রি, আর তার উপর আকাশ মেঘে ঢাকা। কাজেই দেখলাম খালি অন্ধকার আর অন্ধকার। রাত না পোহালে দেখবার মতো কিছুই নেই। আমরা সাগ্রহে প্রভাতের অপেক্ষায় বসে রইলাম। খোলা দরজা দিয়ে মাঝে মাঝে দমকা বাতাস এসে আমাদের সঙ্গে আলাপ করে যাচ্ছিল। এ বাতাসকে আমি চিনি, এ আমাদের পৃথিবীর বাতাস। তাকে কি ভোলা যায়? ওই ফুটছে ভোরের আলো। বিমল, কুমার, কমল আর রামহরি আর থাকতে পারল না। তারা উড়োজাহাজ থেকে নেমে পড়ল। আমিও নামলাম। বাঘাও আমাদের সঙ্গ ছাড়ল না। আহ, কি আরাম! এতকাল পরে পৃথিবীর প্রথম স্পর্শ, সে কি মিষ্টি! মাটিতে পা দিয়েই টের পেলাম যে আমরা স্বদেশে ফিরে এসেছি। কুমার তড়াক করে লাফ মেরে বলল, হ্যাঁ, এটা পৃথিবী বটে। এক লাফে আমি আর 3 তলা সমান উঁচু হতে পারলাম না। খানিক তফাতে একটা অদ্ভুত শব্দ হলো, গুরুম গুরুম করে। সে কি ভীষণ পায়ের শব্দ! আমরা সচমকে সামনের দিকে তাকালাম। অন্ধকারের আবরণ তখনও সরে যায়নি, তবে একটু দূরে প্রকাণ্ড চলন্ত পাহাড়ের কালো ছায়ার মতো কি যেন চলে যাচ্ছে বলে মনে হলো। আমরা সবাই স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম। নিজের চোখকে যদি বিশ্বাসই করতে হয় তাহলে বলতে পারি যে আমাদের সম্মুখ দিয়ে যে জীবটা চলে যাচ্ছে সেটা তাল গাছের থেকে উঁচু কম হবে না। তার পায়ের তালে এবং দেহের ভারে পৃথিবীর বুক যেন ঘন ঘন কেঁপে উঠছে। মহাকায় জীবটা কোথায় মিলিয়ে গেল, কিন্তু তার পায়ের চলার শব্দ তখনও শোনা যেতে লাগলো। বিমল শুষ্ক স্বরে বলল, বিনয়বাবু, হ্যাঁ, ওটা কি? অন্ধকারে তো কিছুই দেখতে পেলাম না। কিন্তু যেটুকু দেখলাম তাই কি ভয়ানক নয়? এ আমরা কোথায় এলাম? পৃথিবীতে। কিন্তু এইমাত্র যাকে দেখলাম সে কি পৃথিবীর জীব? আমিও অবাক হয়ে ভাবতে লাগলাম। ওদিকে আকাশের কোলে শুয়ে উষার চোখ ক্রমেই ফুটে উঠতে লাগলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।